দেখো মনিকা, আমার মনে হয় না যে উনি আর আসবেন। গত 1 মাস ধরে উনি ঘরের বাইরেই বেরোননি। আমার মনে হয় না উনি আসবেন। আপনি এরকম বলবেন না। এত লোকজন প্রমীলা দেবীর জন্য ওয়েট করছে, উনি নিশ্চয়ই আসবেন। এমনটাই যেন হয়। আসুন ম্যাডাম। থ্যাংক ইউ। আসুন ম্যাডাম। দেখুন, আমি বলেছিলাম না উনি আসবেন, ওই তো উনি চলে এলেন। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মনিকা। ও আসুন আসুন প্রমীলা দেবী, নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা বুঝতে পারছি। আপনি আপনার মূল্যবান সময়ের থেকে যে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। আসুন প্লিজ। আসুন 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 প্রমীলা দেবী। আচ্ছা মনিকা, আমি বলছিলাম যে Yes, sir. সব গেস্টরা কোথায় আছে দেখে নিয়েছো তো? হ্যাঁ, স্যার। আর যা যা বাকি আছে দেখে নাও। আমাদের হাতে সময় খুব কম আছে। Okay. যা করা তাড়াতাড়ি করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। যাও তাড়াতাড়ি। ওকে। কেউ নিজের নিজের জায়গা থেকে নড়বেন না। সবাই এখানে থাকুন। Don't panic. আসুন ম্যাডাম, তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি চলো। দেখো, যতক্ষণ এই লোকটা ধরা না পড়ে আমি বাড়ির বাইরে বেরোবো না। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক ধরে নেবো। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি। মানিক স্যারকে ফোন করছি। স্যার, ম্যাডামের ওপর কেউ গুলি চালিয়েছে। আমরা ঠিকঠাক ভাবে ওনাকে গাড়িতে তুলে দিয়েছি। ওকে স্যার। চলো ওকে খুঁজি। হ্যাঁ চলো। একটুর জন্য বেঁচে গেছি। গাট্টু, এ কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি তো অন্যদিকে না? গাট্টু, গাট্টু তুমি কথা বলছো না কেন? গাড়ি ঘোরাও, ঘোরাও গাড়ি। আমি গাট্টু নই। হ্যাঁ, বন্দুক? কে তুমি? চাইছোটা কি তুমি? তুমি ওই লোকটাই না একটু আগে তুমি আমার উপর গুলি চালিয়েছিলে? ভীষণ প্রশ্ন করো। যত বেশি প্রশ্ন করবে তত তাড়াতাড়ি মরবে। না না, প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না। Help! আরে কেউ আমার বাঁচাও! Help! Help! কেউ নেই এখানে তোমার আওয়াজ শোনার মতো। এবার আমি কি করব? কি করব আমি? কি করব? কি করব? হে ভগবান, এ আমি কি করে ফেললাম? এবার আমি কোথায় যাই? এখানে তো কেউ নেই। কেউ আমায় সাহায্য করো। হেল্প মি, সামবডি প্লিজ হেল্প মি। আরে কেউ শুনছো? প্লিজ আমায় সাহায্য করো সামবডি। করব কি করব না, করব না করব না, করব না করব না, করব নাকি করব না? স্যার, রেডি স্যার। কি লুকোচ্ছেন স্যার? কই না, কিছু না তো। আমি ইম্পর্টেন্ট একটা কাজ করছি। আপনি গিয়ে কাজ করুন না। ইম্পর্টেন্ট কাজ? হ্যাঁ, আরে ফ্রেডি, এমন কি ইম্পর্টেন্ট কাজ আমিও তো দেখি। না না, এসব আবার বাবা, কি?
কি হলো ফেডরিক? হ্যাঁ, এরকম ভূতের মতন দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি লুকোচ্ছ? না না, উঠাও, ওটা কি? আরে উঠাও উঠাও। নো মোর ক্রাইমস, গোয়েন্দা নভেল। আরে বাহ, গোয়েন্দা হয়ে গোয়েন্দা নভেল। তুমি কবে থেকে পড়তে আরম্ভ করলে? আসলে ব্যাপারটা হয়েছে কি যে যবে থেকে আমার বউ কিডন্যাপ হয়েছিল তবে থেকেই সে গোয়েন্দার বই পড়া শুরু করেছে, যাতে কিনা ওর মাথাটাও একজন গোয়েন্দার মতো চলে। তো আমিও ভাবলাম যে ওই আমিও নভেলটা না হয় একবার পড়েই নি, একটু নলেজ আমারও হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, শেখো, বউয়ের কাছ থেকে শেখো। হ্যালো, সিআইডি ব্যুরো। কি না, এক মিনিট, কি নাম, কোথায়? ঠিক আছে, আপনি ওখানে থাকুন, আমরা আসছি। কি হলো, কার ফোন ছিল? স্যার, মানিক বলে কেউ ফোন করেছিল, বলছিল যে বন্দিঘাটের জঙ্গলে ও নিজের ওয়াইফকে খুন করে ফেলেছে। কি? তাহলে স্যার ও নিজের অপরাধ স্বীকার করার জন্য ফোন করেছিল? খুনি তো খুব সৎ দেখছে, খুনিরা আবার শুধরে গেল কবে থেকে? কি জানি, বলছিল যে আমরা যাতে ওখানে যাই আর ওকে গ্রেফতার করি। আচ্ছা, তো ঠিক আছে অভিজিৎ, বন্দিঘাট যাও আর দেখো চক্রান্তটা কি। মিস্টার মানিক, মিস্টার মানিক, সিআইডি। আপনারা কখন এলেন? ব্যাস একটু আগেই এলাম। ইনি আপনার ওয়াইফ প্রমিলা? হ্যাঁ, আমার ওয়াইফ। কেন খুন করেছেন আপনি? ও, আমার রাগ হয়েছিল। রাগ? কি ব্যাপারে? আসলে টাকা পয়সা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। ও বলছিল যে 2 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে জমা করবে। আমি সেই টাকাটা শেয়ার বাজারে লাগাতে চেয়েছিলাম। শুধু এইটুকু কথার জন্যই আপনি খুন করলেন? আসলে কথাটা এখান থেকে শুরু হয়েছিল, আর তারপর বাড়তে বাড়তে ঝগড়া এত বেড়ে গেল যে আমি আর নিজেকে কাবু রাখতে পারলাম না। আমি প্রমিলাকে খুন করে ফেলি। মিস্টার মানিক, প্লিজ। এক, 2, 3, 4, 5, 6 6বার আপনি ছুরি দিয়ে আঘাত করেছেন। গলায় দাগও আছে। তার মানে প্রথমে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন, সেটা যখন সম্ভব হয়নি তখন ছুরি দিয়ে মারলেন। মনে হচ্ছে প্রমিলা দেবী পিছনের সিটে বসেছিলেন। মিস্টার মানিক, প্রমিলা দেবী এখানে একাই এসেছিলেন নাকি তার সঙ্গে কেউ ছিল? ওর ড্রাইভারের সঙ্গে এসেছিল। ড্রাইভার? কিন্তু ড্রাইভারকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? আমি যখন দেখেছি তখন একাই ছিল। আর আপনি ওই নিজের গাড়ি করে এসেছিলেন? আমি নিজের গাড়িতে এসেছি। মিস্টার মানিক, আপনি কিছু লুকোচ্ছেন না তো? স্যার, আমি তো আপনাকে ইনফর্ম করেছি, তাহলে কেন আমি আপনাকে কিছু লুকোবো? যাই হোক, সে তো জানাই যাবে। মানিক আঙ্কেল, আপনি আন্টির খুন করেছেন, আমার তো বিশ্বাসই হয় না। এরকম কেন করলেন আঙ্কেল? আপনি তো আন্টিকে খুব ভালোবাসতেন। আর আপনি তো প্রথম থেকে ওর বডিগার্ড অ্যাপয়েন্ট করেছিলেন না? তাহলে আপনি হঠাৎ করে ওনাকে মারতে গেলেন কেন? কখনো কখনো মানুষ জীবনে এমন কিছু করে ফেলে যেটা সে নিজেও চায় না, আর আমার সঙ্গে সেটাই হয়েছে। জানি না নিজের উপর কাবু কেন রাখতে পারলাম না। প্রমিলার খুনের জন্য হয়তো আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। ম্যাডামের উপর গুলি চলার পরে স্যার খুব ভয় পেয়েছিলেন, বারবার জিজ্ঞেস করছিলেন যে
যে ম্যাডাম ঠিক আছে তো। আচ্ছা তোমরা ছাড়া কি এই বাড়িতে কেউ থাকে না? না স্যার। ওই ড্রাইভারটা কোথায় যে প্রমীলা দেবীর গাড়ি চালাচ্ছিল? গাট্টু ছুটিতে আছে। কি বললে? গাট্টু ছুটিতে আছে? হ্যাঁ, আজ 1:30টার সময় আমি বাড়ি এলাম। আমি কিছু মিটিং এর কাগজ বাড়িতে ফেলে গেছিলাম, তো আমি দেখলাম কি গাট্টু একটা বড় সুটকেস নিয়ে বাড়ি যাচ্ছিল। বললো যে প্রমীলা আন্টি নাকি ওকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছে। কি মানিক বাবু বলুন, আপনি তো বলেছিলেন না যখন প্রমীলা দেবী বুন্দিঘাটের জঙ্গলে ছিলেন তখন এই ড্রাইভার গাট্টু ও ছিল ওনার সঙ্গে? স্যার আমি নিজেও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনার ড্রাইভার গাট্টু ছুটিতে গেছে আর আপনি সেটা জানেনও না। না স্যার, আমি সত্যি জানি না যে গাট্টু ছুটিতে আছে। এখন তো গাট্টুই একমাত্র বলতে পারে যে ঘটনাটা আসলে কি। স্যার এই গাট্টু এদের সাথে জড়িত নয় তো? মানিক বাবু তো বলছেন উনি আমাদের সব কিছু নাকি বলে দিয়েছেন। হ্যাঁ কি মানিক বাবু? হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বলেছি। তাহলে বলুন এই গাট্টুকে কোথায় পাওয়া যাবে? ও তো নয়া গ্রামে থাকে। নয়া গ্রামে? গাট্টুর সঙ্গে তো দেখা করতেই হবে। স্যার, এখন আপনার আঙ্কেলকে নিয়ে কি করবেন? খুনির স্থান জেলের গড়াদের ভেতরেই হয়। দয়া, এই দুজন চাকরের চাহনি দেখতে পাচ্ছ? ওরা নিশ্চয়ই কিছু জানে যেটা আমাদের কাছে লুকোনো হচ্ছে। স্যার এই দুটোকে ব্যুরোতে নিয়ে যাব? এখন নয় দয়া, সুযোগ বুঝে নিয়ে যেতে হবে। না না, কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। এই ধাঁধাটা এতটা সহজ নয় যেমন মনে হচ্ছে। কোন ধাঁধার কথা বলছো সালুকে? এনার এই প্রমীলা দেবীর খুনের। বাস এই খুন মানে কি করেছে না? না, মানিক খুনটা করেনি। মানিক এটা করেনি? না। তাহলে মানিকের আঙ্গুলের ছাপ এই ছুরির মধ্যে পাওনি তুমি? না, ছুরির ওপর তো মানিকের হাতের ছাপ রয়েছে, কিন্তু কিন্তু কি সালুকি স্যার, যদি ছুরিতে মানিকের আঙুলের ছাপ থাকে তাহলে খুন ওই করেছে না? এইটাই তো ধাঁধা। এসো দেখাচ্ছি। এই দেখো, এই প্রমীলা দেবীকে 5 বার স্ট্যাপ করা হয়েছে। হ্যাঁ, 5 বার বুকে আর 1 বার পেটে। আমি এই কাটআউটের ওপর সেই জায়গায় আঘাতের চিহ্ন করেছি যেখানে প্রমীলা দেবীকে আঘাত করা হয়েছিল। এই দেখো, 1 2 3 4 5 6। আর এই কাটআউটের হাইট আর প্রমীলা দেবীর হাইট একই তো? একদম 5 ফুট 4 ইঞ্চি। এখন আমি বলতে চাই মানিকের হাইটের ব্যাপারে। মানিকের হাইটটা কত ছিল? প্রায় 5 ফুট 6 ইঞ্চি। মানিকের হাইটটা বস 5 ফুট 6 ইঞ্চি আর প্রমীলা দেবীর হাইট 5 ফুট 4 ইঞ্চি। তার মানে দুজনের হাইটে খুব বেশি ফারাক নেই। এই আঘাতগুলো দেখো। তালুকে প্রমীলা দেবীর ওপরে ছুরি চালানো হয়েছে ওপরের দিক থেকে নিচে, ওপর থেকে নিচে। একটাও কোপ নিচ থেকে ওপরে মারেনি, ওপর থেকে নিচে। তার মানে হলো যে প্রমীলা দেবীকে আক্রমণ করেছিল সে প্রমীলা দেবীর থেকে উঁচু, 3 থেকে 5 ইঞ্চি উঁচু। এক্স্যাক্টলি। সালুকে মানিক আর প্রমীলা দেবীর হাইটের মধ্যে খুব একটা ফারাকই নেই। তার মানে মানিক এই খুনটা করেইনি? তাহলে সে নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল কেন যে ও খুন করেছে? সেটা তো ফেডরিক মানিকই বলতে পারবে। নিয়ে এসো মানিককে। ইয়েস স্যার। মানিক কি বাইরে আছে? হ্যাঁ, নিখিলের সাথে জিপে বসে আছে। ভেরি গুড। তাহলে এবার এটাও জানা যাবে যে মানিক ঠিক কিভাবে ছুরিটা ধরেছিল, কারণ ছুরিটা যেভাবে ধরা হবে কতটাও ঠিক সেইভাবে হবে। আরো একটা ব্যাপার স্যার। হ্যাঁ স্যার, প্রমীলা দেবীর গলার কাছে এই যে আঁচড়ের দাগগুলো আছে এখানে, এটা এরকম কোনো একজনের যার নখগুলো বেশ লম্বা। কিন্তু যখন আমি মানিক বাবুর আঙুলের ছাপ নিচ্ছিলাম তখন আমি দেখলাম যে ওনার নখগুলো তো বেশ ছোট। স্যার আসুন মানিক বাবু, আসুন। এই ছুরিটা ধরুন, আর এই কাট আউটের ওপর ঠিক তেমনি ভাবে আপনি আঘাত করবেন যেমনটা আপনি প্রমীলা দেবীর ওপর করেছিলেন। নিন, ধরুন। শুরু করুন তাড়াতাড়ি। আরেকবার করুন। আরেকবার মেরে দেখান আমার জন্য।
মানিক বাবু এরকম ভাবেই ছুরিটা মেরেছিলেন তো প্রমিলা দেবীকে? হ্যাঁ স্যার। কি লুকোচ্ছেন আপনি? আমি কি লুকোবো স্যার? সবকিছু তো। কি গোপন করছেন আপনি? আমি কেন লুকোবো স্যার? সত্যিটা তো এটাই যে আমি আমার স্ত্রীকে মেরেছি। না বস, আমার মত অনুযায়ী প্রমিলা দেবীর ওপর ইনি আঘাত করেননি। আমার মনে হয় ইনি নির্দোষ। সেটা তো আমরা খুঁজে বের করবই সালুকে, যে মানিক বাবু নির্দোষ কি না। স্যার এতদিন এত খুনি দেখেছি যে তারা একটার পর একটা মিথ্যে বলে যায়, কিন্তু একটাও সত্যি বলে না। ওদের বক্তব্য ভাঙা রেকর্ডের মতো একটা জায়গাতে আটকে থাকে, আমি খুন করিনি, আমি খুন করিনি। কিন্তু এই মানিক স্যার, এই প্রথম আমি একজন লোক দেখলাম যে খালি বলেই যাচ্ছে যে খুন আমিই করেছি। সেটাই তো বুঝে উঠতে পারছি না অভিজিৎ, এটা কেন কেন মানিক বাবু এই কথা বারবার বলছেন যে উনি খুন করেছেন প্রমিলাকে? কেন? তাছাড়া স্যার, আমরা যখন ক্রাইম সিনে পৌঁছলাম দেখলাম যে ছুরিটা দিয়ে প্রমিলা দেবী খুন হয়েছেন সেই ছুরিটা উনি হাতে ধরে রয়েছেন। কিন্তু স্যার, ডক্টর সালুকের কথা মতো তো মানিক এই প্রমিলার খুন আদৌ করেনি। হ্যাঁ, কিন্তু যেটার ভিত্তিতে সালুকে এতটা জোর দিয়ে বলছে যে মানিক প্রমিলাকে খুন করেনি, এই প্রমাণটা যথেষ্ট নয়। কোনো না কোনো সূত্র আছে, কোনো না কোনো প্রমাণ আছে অভিজিৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি না। কিছু একটা আছে। হয়তো মানিক এই প্রমিলাকে খুন করেছে, আর না হলে ও কিছু আমাদের কাছে গোপন করছে ও আমাদের কাছে। স্যার একটা কথা বুঝতে পারছি না, যে মানিক জেনে শুনে নিজেকে এসবের মধ্যে জড়াবে কেন? ও চাইলে এই দোষটা অন্যের ঘাড়েও চাপাতে পারতো। হ্যাঁ, কিন্তু এটা ও করেনি। ও সমস্ত অভিযোগটা নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছে। কেন? কি কারণে এসব করার দরকার ছিল? কি এর রহস্য একমাত্র মানিকই জানে, যে কি কারণে এবং কি জন্যে কেন এটা করলো। স্যার এর জবাব ওই ড্রাইভার দিতে পারতো যে প্রমিলা দেবীকে বন্দিঘাটে নিয়ে গিয়েছিল, কিন্তু সেও তো নিখোঁজ। হ্যাঁ, ওই গার্ডটুকে খুঁজতে হবে। স্যার ওই মানিক, ও তো বলছিল ও জানেই না যে ওর ড্রাইভার গাট্টু ছুটিতে আছে। আর অন্যদিকে ওই রণধীর, ও বলছিল যে গাট্টু ঘর থেকে সুটকেস নিয়ে গেছে। নয়াগ্রাম না, যেখানে গাট্টু থাকে। ব্যাস, তোমরা নয়াগ্রামে গিয়ে গাট্টুর পুরো খোঁজটা নাও, আর ওই বাড়িতে যে দুটো চাকর আছে ওদেরকে বিউড়োতে নিয়ে এসো। কিছু কথা বলতে হবে ওদের সঙ্গে। আর যখন প্রমিলা খুন হয় তখন রণধীর, মানিক আর নিউনিকা, এই তিনজনই। প্রমিলা যখন খুন হয় তখন ওরা কোথায় ছিল খোঁজ নাও, ওদের ফোন রেকর্ড চেক করো, জানা যাবে এই তিনজন ওই সময় কোথায় ছিল। স্যার এদিকে কেউ কিছু জানে না। ওদিকেও কেউ কিছু জানে না। স্যার ওই লোকটাকে গট্টুর মতো দেখতে। আরে হ্যাঁ, এটা তো গাট্টুই। চলো কথা বলি ওর সঙ্গে। কি চা খাচ্ছ গট্টু দাদা? আদা দেওয়া চা না এলাচ দেওয়া চা? আপনারা আমার নাম জানলেন কি করে? আমরা তোর ব্যাপারে সবকিছুই জানি গাটুয়া। এই গট্টু, স্যার এর আবার কি হলো? গট্টু, গাট্টু, এর অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। গট্টু, গট্টু, স্যার এ তো মারা গেছে। দৌড়ানোর কারণে তো মৃত্যু হতে পারে না। হ্যাঁ নিখিল, দৌড়ানোর জন্য তো এর মৃত্যু হতে পারে না। নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে।
এক মিনিট ওই দোকানে চা খাচ্ছিল না? হ্যাঁ স্যার। ওখানে ওর চায়ে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? হতে পারে স্যার। ওই লোকটা হয়তো ওখানেই আছে। নিখিল, তুমি একটা কাজ করো, অ্যাম্বুলেন্সকে ফোন করো, আমি ওই লোকটাকে দেখছি। হ্যালো, অ্যাম্বুলেন্স। দাদা, এখানে এই লোকটা ছিল ওই গাট্টুর সঙ্গে, যার গলায় সাদা একটা কাপড় ছিল। আচ্ছা, ও হ্যাঁ, ও দেখেছেন আপনি? হ্যাঁ, ও তো যখন আপনারা গাট্টুর পিছনে ধাওয়া করলেন ও পালিয়ে গেল। আচ্ছা, আপনার দোকানে কাজ করে? ও তো গাট্টুর সঙ্গেই এসেছিল, আমি ভাবলাম ওরই বন্ধু হবে। কোন দিকে গেছে ও? ওই সামনের গলিতে। ওই সামনে? ওইটাই। থ্যাংক ইউ। আমরা তো চাকর, আমরা আপনাদের কি সাহায্য করতে পারবো? দেখো, কখনো কখনো ঘরের চাকরেরা এমন কিছু জানে যে বাড়ির মালিক পর্যন্ত তা জানে না, বুঝেছ? স্যার, আপনি কোন কথার ব্যাপারে বলছেন স্যার? প্রমীলা দেবীর খুনের ব্যাপারে কিছু জানো? কে ওনার খুন করতে পারে? আমরা কি করে জানবো স্যার? এই, এরকম উত্তর এখানে চলবে না, বুঝেছ? এটা খুনের মামলা, আর সেটাও তোমার মালকিন প্রমীলার খুনের ব্যাপারে। কি জানো তোমরা? ভয় না পেয়ে সব সত্যি কথা বলো। স্যার, আসলে বলা তো উচিত নয়, কিন্তু কি? প্রমীলা ম্যাডামের খুন তো যে কেউ করতে পারে স্যার, কারণ ওনার সাথে সবাইরই খুব ঝগড়া হতো। সবার সাথে ঝগড়া? আচ্ছা, সব থেকে বেশি কার সঙ্গে ঝগড়া হতো? নিয়নিকা ম্যাডামের সাথে তো মাঝে সাঝে ঝগড়াঝাটি হতেই থাকতো, মানিক স্যারের সাথেও মাঝে সাঝে ঝগড়াঝাটি হতোই, কিন্তু রণধীর স্যারের সাথে ম্যাডামের কোনোদিনও ঝগড়াঝাটি হতো না। রণধীরের সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি? না স্যার। আচ্ছা, একটা কথা বলো, কি মনে হয় তোমাদের? এই যে হুমকি দেওয়া ফোন আসতো, কে করতে পারে? কিছু আন্দাজ করতে পারো? সেটা তো জানি না স্যার, কিন্তু হ্যাঁ, জবের থেকে হুমকি দেওয়া ফোনগুলো আসতে শুরু করলো, তবে থেকে প্রমীলা ম্যাডাম একজন জ্যোতিষীর কাছে যাওয়া শুরু করেছিল। জ্যোতিষীর কাছে? হ্যাঁ স্যার। কিরকম জ্যোতিষী? স্যার, হ্যাঁ, এখন এই নতুন ধরনের জ্যোতিষীরা এসছে না, যারা ওই তাজ দেখে ভবিষ্যৎ বলে দেয়। ওহো, ট্যারোট কার্ড রিডার? হ্যাঁ স্যার, ওইটাই। প্রমীলা ম্যাডামের ঘর পরিষ্কার করার সময় আমি ওই রকমই কিছু তাস পেয়েছিলাম। প্রমীলা ম্যাডামের ঘরের মধ্যে থেকে তুমি ট্যারোট কার্ড পেয়েছিলে? হ্যাঁ স্যার। কোথায় থাকে এই জ্যোতিষী ট্যারোট কার্ড রিডার? হয়তো পঞ্চমুখী নগরের কোনো বিল্ডিং এ আছে স্যার। নামটা কি জানা আছে এই জ্যোতিষীর? না স্যার, নাম তো জানি না। খোঁজ তো নিতেই হবে ওই পঞ্চমুখী নগরে, ওই জ্যোতিষী ট্যারোট কার্ড রিডার আসলে কে। স্যার, লাশটাকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়েছে। গুড। এই গলিটায় একমাত্র এই বাড়িটাই আছে, হয়তো লোকটা এখানেই থাকে। আরে শোনা, এদিকে শোনো। আমাদের একটা কাজ করবে, এই দরজাটা একটু ধাক্কা দেবে? তোমরা কেন করছো না? এটাও ঠিক কথা, কিন্তু যদি তুমি ধাক্কা দাও তাহলে এই আঙ্কেল তোমাকে আইসক্রিম এনে দেবে। পাক্কা? হ্যাঁ, আমি তোমাকে আইসক্রিম খাওয়াবই যদি তুমি দরজাটা গিয়ে ধাক্কা দাও। আমার চকোবার চাই। তোমাকে চকোবারই খাওয়াবো। তুমি এবার তাড়াতাড়ি গিয়ে দরজাটা ধাক্কা দাও। চলো, গুড বয়। চলো। কে? আমি চিকু। চিকু? কে চিকু? কি চাই তোমার? দুটো আঙ্কেল দেখা করতে এসেছে। দুজন আঙ্কেল? কোথায়? আমি আঙ্কেল নাম্বার 1 আর আমি আঙ্কেল নাম্বার 2। আপনারা পালানোর চেষ্টা করবি না। সোনা, তুমি এখন গিয়ে খেলো, আঙ্কেল তোমাকে আইসক্রিম দেবে। তুমি আমার সাথে চিটিং করবে না তো? চিটিং একদম করব না। এবার তুমি যাও। আপনারা এখানে কেন এসেছেন স্যার? নিখিল, পুরো ঘরটা চেক করো। এখানে কিছু নেই স্যার, কিছুই নেই এখানে। বল, গাট্টুর চায় কি মিশিয়েছিস তুই? গাট্টু চায়? আমি গাট্টু চায় কিছুই মিশাইনি স্যার। দেখ, নাটক বন্ধ কর, সত্যি কথা বল, কেন মেরেছিস গাট্টুকে? আমি সত্যি বলছি স্যার, আমি গাট্টুকে মারিনি। আচ্ছা, এবার বল। এই গাট্টু
আমি গাট্টু চাই কিছুই মেশাইনি স্যার। নে বল বল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। এবার ন্যাড়া বেলতলায় এসেছে। কেন, এমন কি করেছিলি তুই যে ভয়ের চোটে গাট্টুকে মারতে হলো? আমার ভয় ছিল স্যার, যাতে ও আপনাদের কিছু বলে না দেয়। এই সব কিছু? এই যে প্রমীলা দেবীকে আমি জঙ্গলে নিয়ে গেছিলাম স্যার। ওহো, ওই দ্বিতীয় ড্রাইভার তুই, যে গাট্টুর জায়গায় গিয়েছিল আর জঙ্গল থেকে পালিয়ে যায়? আগে হ্যাঁ স্যার। এবার আসবে খেলায় মজা। অনেক প্রশ্ন করার আছে তোকে। বলবো স্যার, আমি আপনার প্রশ্নের সব উত্তর দেব, শুধু আমাকে ফাঁসিতে ঝোলাবেন না। আমি মৃত্যুকে খুব ভয় পাই স্যার। এই একটু আগে তুই কাউকে উপরে পাঠিয়ে দিলি, আর এখন তুই বলছিস যে তুই মরতে ভয় পাস। ওপরে কিছু পাইনি স্যার। কিছুই না? না স্যার। সুটকেস? কোনো সুটকেস দেখতে পেলাম না ওখানে। কোথায় ওই সুটকেস? কোন সুটকেস স্যার? ওই সুটকেস যেটা গাট্টু প্রমিলার বাড়ি থেকে নিয়ে এসেছিল। ও এখানে কোনো সুটকেস আনেনি স্যার। সত্যি বলছিস? হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। রণধীর তো বলেছিল যে গাট্টু প্রমিলার ওখান থেকে সুটকেস নিয়ে বেরিয়েছিল। তাহলে সুটকেসটা গেল কোথায়? হ্যাঁ আপনাদের বিল্ডিং এ কোনো ট্যারোট কার্ড রিডার বা অ্যাস্ট্রোলজার থাকে? হ্যাঁ স্যার, এরকম তো একজন আছেন। নামটা বলতে পারবেন এই ট্যারো কার্ড রিডারের? শৈতলানা। শ্বেতলানা? চলো দেখি কোথায় পাবো ওকে। সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ স্যার, এই শ্বেতলানার কাছে আমি নিজের ভবিষ্যৎ জানতে চাইবো। কি জিজ্ঞাসা করবে? এটাই জানবো যে আমি সিনিয়র ইন্সপেক্টর কবে হব। এসিপি স্যারকে জিজ্ঞাসা করো, উনি বলেও দেবেন, প্রমোটও করে দেবেন। কি বলবো? আরে না 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 স্যার, করছেনটা কি? স্যার ওই ডিজাইন ট্যারো কার্ড রিডার্সরাই পড়েন। এ শ্বেতলানা? শ্বেতলানা? যেতে দাও আমাকে, আমি প্রমিলাকে মারিনি। আরে এখনো আমরা তো আপনাকে তো কিছু বলিনি, আর আপনি নিজের দোষ নিজে ঢাকছেন। কারণ আমি জানি যে সিআইডিরা আমাকে জেলে নিয়ে যাবে। গানটা দিয়ে দিন। আর যদি আপনি নির্দোষ হন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলছি আমাকে যেতে দাও। আমি জানি তোমরা আমাকে জেলে নিয়ে যাবে। না, গুলি চালিও না। সবকিছু জানো না তুমি? ট্যারো কার্ড রিডার যে তুমি, কিন্তু এবার তোমার ভাগ্য সিআইডি ঠিক করবে। শ্বেতলানা আর অজিত, তোমরা দুজনে প্রমিলার খুনে ততটাই দায়ী যতটা ওই খুনি মানিক, বুঝেছ? আমি তো প্রমিলাকে শুধু এইটা বলেই ভয় পাওয়াচ্ছিলাম যে ওর প্রাণের শত্রু অন্য কেউ নয়, ওর স্বামী নিজেই। আমার প্রাণের শত্রু মানিক? এবার আমি কি করি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানিক এটা কেন করবে? হ্যাঁ, আমার জন্য ওই তো বডিগার্ডস রেখেছে, তাহলেও আমার প্রাণের শত্রু কেন হবে? না 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 না, এটা হতে পারে না। এই সব কিছু মিথ্যে। দেখুন, এটা হতে পারে না। দেখুন আপনি, না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আর কার কথা এগুলো করেছো? আমার কাছে একটা মেয়ের ফোন এসেছিল। ও বলেছিল যদি আমি এই কাজটা করি তাহলে ওর বদলেও আমাকে পুরো 15 লাখ টাকা দেবে। আর তুমি লোভে পড়ে গেলে, আর তুমি প্রমিলার মাথায় মানিকের বিরুদ্ধে বিষ ভরতে শুরু করলে। হ্যাঁ, কারণ 15 লাখ টাকা কোনো ছোটখাটো অঙ্ক নয়। এত টাকা তো আমি 1 বছরেও কামাতে পারতাম না। এখানে আমি পুরো টাকাটা একসাথে পাচ্ছিলাম। বাহ, তাহলে ওই 15 লাখ টাকা ওই মহিলা নিজে নিয়ে আসছিল তোমার কাছে? না, ওর ফোন এসেছিল আমার কাছে। এটা বলেছিল যে টাকা ভর্তি ব্যাগ আমার অফিসের বাইরে রাখা আছে। ফোন এসেছিল? নাম্বারটা কি? কোথা থেকে ফোন করেছিল? আমি জানি না, কারণ ওটা প্রাইভেট নাম্বার ছিল। প্রাইভেট নাম্বার থেকে? আমার কাছেও তো প্রাইভেট নাম্বারেরই ফোন এসেছিল, কোনো মেয়ের, আর ওই বলেছিল প্রমিলা দেবীর ওপর গুলি চালানোর জন্য। তোমার কাছেও ফোন এসেছিল প্রাইভেট নাম্বার থেকে? হ্যাঁ স্যার, আমাকেও 15 লাখ টাকা দিয়েছিল প্রমিলা দেবীর ওপর গুলি চালানোর জন্য, কিন্তু আমি মারতে পারিনি, আর প্রমিলা দেবী বেঁচে গেলেন। তারপর, হ্যালো ম্যাডাম, প্রমিলা দেবী বেঁচে গেছেন। কি বলছো তুমি এটা? তুমি কি ঘুমিয়েছিলে নাকি? ম্যাডাম, নিশানা মিস হয়ে গেছে। মিস করে গেছো মানে? সরি ম্যাডাম, প্রমিলা ম্যাডামকে আমি নিজেই বন্দিঘাট নিয়ে যাচ্ছি। তারপর আমি ড্রাইভার গট্টু হয়ে বন্দিঘাটের জঙ্গলে প্রমিলা ম্যাডামকে নিয়ে গেলাম ড্রাইভার গট্টুর বদলে। অভিজিৎ, ওই মেয়েটা এই অজিতকে ফোন করেনি তো বন্দিঘাট যাওয়ার জন্য?
এটা আমাদের প্ল্যান বি ছিল। যদি প্রমিলা ম্যাডাম গুলিতে বেঁচে যান তাহলে আমি ড্রাইভার গাট্টু হয়ে প্রমিলা ম্যাডামকে বন্দিঘাটের জঙ্গলে নিয়ে যাব। আর তারপর মানিক সেখানে চলে আসে প্রমিলা দেবীকে মারার জন্য। না স্যার, ওই সময় মানিকবাবু জঙ্গলে ছিলেনই না। প্রমিলা ম্যাডামকে তো আমিই মারতাম, কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল, প্রমিলা ম্যাডাম দ্বিতীয়বারও বেঁচে গেলেন। আর দেখুন আমার ঘাড়ের কি অবস্থা করেছেন। তারপর আমি ওখান থেকে পালিয়ে গেলাম। এই গাট্টুকে বিষ দেওয়ার জন্য কি ওই মেয়েটা বলেছিল? হ্যাঁ স্যার। কে হতে পারে এই মেয়েটা যে সব করাচ্ছিল? নিয়ে যাও এদের দুজনকে। আমাকে মাফ করে দিন স্যার। হ্যাঁ চলো, আমাকে মাফ করে দিন স্যার। চলো ম্যাডাম উঠুন, চলুন চলুন। আমাকে মাফ করে দিন স্যার। স্যার, আমি মোবাইল কোম্পানি থেকে আসছি। যেই সময় প্রমিলা দেবীর খুন হয়েছিল তখন কার মোবাইল কোথায় ছিল এটা জানতে পেরে গেছি। এক্সিলেন্ট, কি জেনেছো বলো? স্যার, মানিকের মোবাইল ফোন শীতলনগরে ছিল, যেখানে ওর অফিস, কিন্তু তারপরে ওর মোবাইল বন্দিঘাটের জঙ্গলে ছিল, যেখানে প্রমিলা দেবী খুন হয়েছিল। আর এই রণধীরের মোবাইল? স্যার, ওর মোবাইলও শীতলনগরের অফিসে ছিল, কিন্তু তারপর ওর মোবাইল জগৎপুরাতে ছিল, যেটা কিনা বন্দিঘাটের জঙ্গল থেকে অনেক দূরে। আর সবচেয়ে মজার গল্প নিয়নিকার স্যার। ওর মোবাইল 1:30টার সময় এমআই রোডে ছিল, যেখানে প্রমিলা দেবীর ফাংশন হচ্ছিল। তার মানেটা হলো নিয়নিকা তার আশেপাশেই ঘুরছিল। কিন্তু এই কথাটা ও আমাদের বলেনি। নিয়নিকা? অভিজিৎ, সেই মেয়েটাই নিয়নিকা নয় তো, যে শ্বেতলানা আর অজিতকে 15 লাখ টাকা করে দিয়েছে? নিয়নিকা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মে আই কামিং ম্যাম? আরে কি চাই? ম্যাম কিছু পেপারে সাইন করানোর ছিল। পরে করিয়ে নিও। বাট ম্যাম খুব দরকারি। আমি বললাম না পরে করিয়ে নিও। ওকে ম্যাম। বিপিন। হ্যাঁ পড়না বল। আরে ম্যাডামের কিছু সাইনের দরকার ছিল পেপারে। তুই তো গেছিস না সাইন আনতে, কি হলো? হ্যাঁ, কিন্তু ম্যাম রেগে আছেন। তুইও না, ভীতু তো ভীতুই থাকবি। প্লিজ ইয়ার করে আন না। ওকে, এবার দেখ আমি কি করে সাইনটা নিয়ে আসি। ওই দেখ ম্যাডাম আসছে, এবার দেখ আমি কি করি। ম্যাডাম, আপনার সিগনেচারটা দরকার। এদিকে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে আর তুই সিগনেচারের পেছনে পড়ে আছিস। আপনার জীবনের ওই ঝড়ের গল্প শুনতে এলাম। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কোথায় যাচ্ছেন? হ্যালো। আরে নিয়নিকা, কি হয়েছে? পালাচ্ছ কেন? দাদা ছাড়ো আমাকে। সিআইডি কে দেখে সব অপরাধীর মাথায় একটি কথা আসে, পালিয়ে যাওয়া। অপরাধী? ছাড়ো দাদা আমায়, যেতে দাও আমাকে দাদা। কোথাও যাবেন না আপনি। আপনার এক একটা মিথ্যে কথার হিসেব দিতে হবে এক্ষুনি। এটা কি হচ্ছে আমার? এটা কি? নিয়নিকা, 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 এর আবার কি হলো? ইনি পড়ে গেলেন কি করে? নিয়নিকা, নিয়নিকা, তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। এর হাত নীল হয়ে গেল। কি করেছো তুমি? নিয়নিকার হাত নীল হয়ে গেল। আমি? হ্যাঁ তুমি কি করেছো? আমি কিছু করিনি। অনেক দৌড়ে নিয়েছো। কত পালানোর চেষ্টা করেছি আমি, সেই আপনারা আমাকে ধরেই ফেললেন। কি করব?
এটাই তো আমাদের কাজ। এবার বলো, তুমি নিয়নিকাকে বিষাক্ত পিন কেন ফুটিয়েছিলে? কারণ আমি ভয় পেয়ে গেছিলাম ও না আপনাদের সব সত্যি বলে দেয়। সত্যিটা কি? প্রমিলা আন্টির খুনের সত্যিটা। আবার মিথ্যে? আমি আপনাদের মিথ্যে বলছি না। তুমি এটা বলনি যে গট্টু যখন ঘর থেকে বেরিয়েছিল তখন ওর হাতে সুটকেস ছিল? হ্যাঁ ছিল, কিন্তু যখন আমরা অজিতের বাড়িতে যাই সেখানে কোনো সুটকেস পাইনি। হয়তো সুটকেস কাউকে দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছিল? আচ্ছা, এমন কি ছিল ওই সুটকেসে? আমি জানি না। কিন্তু তোমার এটা তো মনে আছে 10 তারিখ দুপুর 1:30টার সময় তোমার নিজের বাড়িতে কোন জরুরি কাগজ নিতে গিয়েছিলে? অফিসে ওই দিন একটা জরুরি মিটিং ছিল। আর কিন্তু স্যার 10 তারিখে তো অফিসে কোনো মিটিং ছিল না। 10 তারিখ মিটিং ছিল না? না স্যার। কিন্তু সত্যবাদী রণধীর বাবু আমাদের জানিয়েছেন যে তিনি কিছু জরুরি কাগজ নিতে তার বাড়িতে গিয়েছিলেন 1:30টার সময়। দেখুন, 1:30টার সময় রণধীর স্যার বাইরে তো বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু ওই দিন তো অফিসে কোনো মিটিং ছিল না। আর রণধীর স্যার ওই দিন নিজের মোবাইল ফোনটা অফিসেই রেখে গেছিলেন। আচ্ছা, মোবাইল অফিসেই রেখে গেছিল? ইয়েস স্যার। এখন বুঝতে পারছি, যখন প্রমিলা দেবীর খুন বন্দিঘাটের জঙ্গলে হচ্ছিল তখন তোমার মোবাইল ফোন এই শীতলনগরে কি করছিল? বলো, কোথায় গেছিলে তুমি? প্রমিলাকে খুন করতে না? হ্যাঁ হ্যাঁ, খুন আমিই করেছি। প্রমিলার খুন আমিই করেছি। কেন করেছো? আর কি করতাম? ওর সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে করে দিতে চাইছিল, ভিখারি বানিয়ে দিতে চাইছিল আমাদের। লজ্জা হওয়া উচিত তোমার। উনি তোমাকে নিজের ছেলে বলে মনে করতেন, কিন্তু উনি জানতেন না যে উনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। বাধ্য করে দিয়েছিল প্রমিলা আন্টি আমাকে এগুলো করার জন্য। তাই নিয়নিকাকেও আমি আমার নিজের দলে নিয়েছিলাম, যাতে প্রমিলা আন্টির মাথায় মানিক আঙ্কেলের বিরুদ্ধে বিষ ভরে দিতে পারে ও। যেটা শুরু হয়েছিল ওই হুমকির ফোন কলগুলো দিয়ে। হ্যালো, হু ইজ দেয়ার? হ্যালো, কিছু বলছেন না কেন? এটা কি ধরনের অসভ্যতা? আপনার নাম বলুন। এত তাড়াহুড়োর কি রয়েছে প্রমিলা দেবী? শুধু একটু অপেক্ষা করে যান, নামও জানতে পেরে যাবেন আর কাজেও। ঠিক আছে, ফালতু কথার জন্য আমার কাছে সময় নেই, বুঝেছেন? সময় তো আমার কাছেও কম রয়েছে। এবার শুধু দিন গুনতে শুরু করো, তারপর একটা লম্বা নিস্তব্ধতা। এসব কি বাজে কথা? ঠিক আছে, আমি পুলিশকে ডাকবো। আপনি জানেন না আমি কি কি করতে পারি। ইউ নো দ্যাট। তুমি যা খুশি তাই করে নাও, মরতে তো তোমাকে হবেই। নিজেকে যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও। কেউ আছো? যখন অজিত প্রমিলা আন্টিকে ওই জঙ্গলে নিয়ে এলো তখন আমি আগে থেকেই ওখানে লুকিয়ে অপেক্ষা করছিলাম। তুমি এখানে কি করে? ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে পেয়ে গেলাম। চলো তাড়াতাড়ি আমায় বাড়ি পৌঁছে দাও, চলো তাড়াতাড়ি। প্রমিলা আন্টি, এখন আপনি নিজের বাড়ি না ভগবানের কাছে যাবেন। কি বলতে চাইছো তুমি? মানে এটাই। রণধীর, এটা তুমি তো আমার ছেলের মতো। ছেলের মতো? কিন্তু ছেলে তো নয়। আর তাছাড়া কবে আপনি আমাকে নিজের ছেলের মতো ভেবেছেন? আর যদি মানতেন তাহলে নিজের সম্পত্তির কিছু অংশ আমাকে দিতেন, কিন্তু না, একটুও না। আপনি তো প্রমাণ করেই দিলেন। এবার আপনাকে মরতেই হবে। না না, গাড়ির আওয়াজ। আর গাড়ির আওয়াজ শুনতেই আমি ওখান থেকে পালালাম। তুমি প্রমিলা দেবীর খুন গাড়ির কাছে করনি? না, আমরা গাড়ির থেকে অনেকটা দূরেই ছিলাম। কিন্তু প্রমিলার লাশ তো আমরা ওনার গাড়ির কাছে পেয়েছি। কিন্তু স্যার, আমার খুব ভালো করে মনে আছে যে আমরা গাড়ি থেকে অনেকটা দূরে ছিলাম। তুমি ওনার মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন যাতে উনি কারো সাহায্য না পেতে পারেন। না, আমি ওনাকে কিছুই করার সুযোগ দিইনি। একের পর এক আমি ওনাকে আঘাত করে গেছি। রণধীরের চলে যাওয়ার পর সেখানে শুধু একটি লোক এসেছিল, মানিক। আমাদের সন্দেহ একেবারে ঠিক, ও কিছু লুকোচ্ছে। কি দিনকাল পড়লো! স্বামী স্ত্রীকে খুন করে আর তারপর নিজেই শোক সভা আয়োজন করে তাতে সামিল হয়ে যায়।
অদ্ভুত লোকজন সব। কলিযুগ রে ভাই, কলিযুগ, সবকিছু হতে পারে। আপনারা এখানে? হ্যাঁ, আমরা প্রমিলার খুনিকে ধরতে এসেছি। এসব কি বলছেন? আপনাদের তো প্রথম থেকেই সবকিছু জানা আছে, তারপরেও। আগে হ্যাঁ, তারপরেও আমাদের মনে হচ্ছে আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছেন। কি লুকোচ্ছেন বলুন? আমি আপনাদের সবকিছু বলেছি আগে। হ্যাঁ, আমরা জানি যে আপনি আমাদের সবকিছু বলে দিয়েছেন, কিন্তু আপনি এটা আমাদের বলেননি যে রণধীর আপনাকে দেখে ফেলেছিল প্রমিলাকে মারার সময়। রণধীর আমাকে দেখে ফেলেছিল? সেটা কি করে হয়? ও তো আমার ওখানে পৌঁছানোর আগে বেরিয়ে গেছিল। এবার সত্যিটা বেরিয়ে গেছে না কি মানিক বাবু? আপনি তো আগে থেকেই জানতেন যে রণধীর প্রমিলাকে মারতে যাচ্ছে, আর যেদিন ও খুন করতে বেরোলো আপনি তাকে ফলো করলেন। ওখানে গিয়ে যখন দেখলেন রণধীর খুন করতে গিয়ে ব্যর্থ হলো, তখন আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন আর প্রমিলাকে মেরে ফেললেন। এই সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে। সত্যি এটাই মিস্টার মানিক, সত্যি থেকে না আপনি বাঁচতে পারেন আর না সিআইডির হাত থেকে। হ্যাঁ, এখন আপনি আমায় হাত তুলতে বাধ্য করবেন না, আর চটপট বলে ফেলুন যে ওদিন কি ঘটেছিল। হ্যাঁ, এটা সত্যি। রণধীরের প্ল্যানের ব্যাপারে আমি আগেই জানতে পেরেছিলাম, আর আমি এটাও জানতাম যে রণধীর গাট্টুকে পয়সা খাইয়েছে আর অজিতকে সুপারি প্রমিলাকে মারবার জন্যে। যখন অজিত প্রথমবার খুন করতে পারেনি, তখন অজিতই গাট্টু সেজে প্রমিলাকে বন্দিঘাটের জঙ্গলে নিয়ে যায়, আর যে মুহূর্তে প্রমিলা গাড়ি থেকে নামে তখনই রণধীর ওর ওপর হামলা করে আর 5 বার আঘাত করে, আর তারপর আমার গাড়ির আওয়াজ শুনে ও পালিয়ে যায়। আর তারপরে এখনো বেঁচে আছো? মানিক, তুমি এসেছো, আমাকে বাঁচাও। মানিক, তুমি আমাকে মারতে চাইছো? সবাই আমার মারতে চাইছে কেন? কারণ তোমার কারণে 3 জন পথে বসতে চলেছে, নিয়নিকা, রণধীর আর আমি। আমরা তোমার শত্রু নই, তুমি তো নিজেই নিজের শত্রু, এই সম্পত্তির কারণে। সম্পত্তি? তার মানে 6 নম্বর বার হামলা আপনি করেছিলেন রণধীরের ছুরি দিয়ে, যার জন্য প্রমিলা দেবীর মৃত্যু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বিরক্ত হয়ে উঠেছিলাম ওর চাহিদার জন্যে। ও চাইতো যে সারা জীবন আমি পুতুলের মতন ওর হাতের ডগায় নাচি। আসল প্ল্যান তো রণধীর বানিয়েছিল, আমি তো শুধু তামাশার মজা নিচ্ছিলাম। তাই আপনি সিআইডি কে ফোন করলেন আর বললেন যে খুন আপনি করেছেন, আর আপনি ভাবলেন যে সিআইডি যখন তদন্তই করবে তখন সব প্রমাণ রণধীরের বিরুদ্ধেই যাবে, আর তারা এটাই ভাববে যে মানিক বাবু সমস্ত অপরাধ নিজের ঘাড়ে চাপিয়ে নিলেন, কারণ আপনি রণধীর আর নিয়নিকাকে বাঁচাতে চান, তাই তো? আর আপনি ছাড়া পেয়ে যাবেন, এটাই তো ভেবেছিলেন মানিক বাবু। হ্যাঁ, কিন্তু আফসোস আপনার পুরো ষড়যন্ত্রটাতেই সিআইডি জল ঢেলে দিল। এবার জেলে বসে পচবেন রণধীর আর নিয়নিকার সঙ্গে সম্পত্তি পাওয়ার নতুন প্ল্যান করতে, আর ততক্ষণে তো ফাঁসির অর্ডার এসেই যাবে।